আয়না পর্ব ৫। ভয়ে ভয়ে পেছন ফিরলাম, কিন্তু কই কেউ নাই তো বিছানাতে। কিন্তু আমার কেন মনে হচ্ছে বিছানায় আমি ছাড়াও কেউ আছে। আমি তার নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছি, তাকে আমি অনুভব করতে পারছি। কে আছে এ ঘরে? এসব ভাবতে ভাবতে একটা লম্বা ঢেকুর উঠল। ইস, যা ভেবেছি তাই। ঘোর অম্বল হয়েছে, তাই এসব ভুলভাল ভাবছি। আর হবেই বা না কেন? কতদিন ধরে যা খাওয়া-দাওয়া চলছে। নতুন কাজের মেয়েটা শুধু রান্না ভালো করে না, রান্নার মেনুও জব্বর রাখে। না, কাল থেকে খাওয়া-দাওয়াটা একটু কম করতে হবে। কালকের মতো আজকেও ঘুম ভাঙল। রান্নাঘরের খুটখাট শব্দে, তবে আজকে কালকের মতো উঠতে কোনো কষ্ট হলো না। ঘুম যখন ভেঙে গেছে তখন আর শুয়ে থেকে কি করব? তাই বিছানা ছেড়ে উঠেই পড়লাম। উঠেই রান্নাঘরে গেলাম নতুন কাজের মেয়েটিকে দেখতে। রান্নাঘরের বেসিনের কাছে পেছন ফিরে দাঁড়িয়ে বাসন মাজছে মেয়েটি। পরনে একটা সালোয়ার, ওড়নাটা কোমরের কাছে বাঁধা। কোমর পর্যন্ত লম্বা চুল বেনুনি করে বাঁধা। আমি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটু গলা খাকরানি দিলাম। মেয়েটা তখনই আমার দিকে ফিরল। মেয়েটিকে দেখেই আমার ভ্রু কুঁচকে গেল। এত ঠান্ডা দৃষ্টি কারোর কি করে হয়? মেয়েটি লম্বায় ওই বড়জোর ৫ ফুট হবে। বয়স ওই ২১ কি ২২। গায়ের রং সাদা। না, ঠিক সাদা নয়, ফ্যাকাশে রক্তহীন গায়ের রং। চোখের দিকে তাকালে মনে হয় এ কোনো জীবিত মানুষের চোখ নয়। গভীর কালো চোখ দুটোর দিকে তাকালেই রক্ত হিম হয়ে যায়। কিছু বলবেন? শান্ত গলায় জিজ্ঞেস করলো মেয়েটি। গলার স্বর এতটাই শান্ত ছিল যে আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছিল। কিছু বলবেন দাদা? আবারও জিজ্ঞেস করলো মেয়েটি। আমিও নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি বুঝি নতুন কাজে আসছো? মালতীদি তোমাকেই কাজে ঠিক করেছে? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ জানালো। আচ্ছা, তা কি নাম তোমার? নয়না। বাহ, বেশ ভালো নাম। বাড়ি কোথায় তোমার? এই বাড়িটার পেছনে যে বস্তিটা আছে ওখানে থাকি, আমি আর আমার মা। তুমি পড়াশোনা করো না? মেয়েটি মাথা নেড়ে না জানালো। তোমার মা কাজে যায় না? না। না, মায়ের শরীরটা একটু খারাপ, তাই মা যায় না। ও, কি হয়েছে ওনার? জ্বর। ডাক্তার দেখিয়েছো? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ জানায়। বেশ, টাকার দরকার পড়লে আমাকে জানিও। মেয়েটি হ্যাঁ সূচক মাথা নেড়ে আবার বাসন মাজায় মন দিল। আমিও বাথরুমে চলে গেলাম। ব্রাশ করে এসেই দেখি টেবিলে চা, টোস্ট, ডিম সেদ্ধ রাখা। এত কিছু কখন করলো মেয়েটি? ১ কাপ কফি এনে টেবিলের উপর রেখে বলল, আপনি কি আজ তাড়াতাড়ি বেরোবেন? না, আসলে আজকে তো তাড়াতাড়ি উঠে পড়লেন তাই। না, না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। ঘুম ভেঙে গেল তাই উঠে গেলাম। রোজ যেমন যাই তেমনি যাব। তা তুমি খেয়েছো কিছু? মেয়েটি আবারও মাথা নেড়েই না জানালো। আমি টেবিল থেকে একটা প্লেট নিয়ে তাতে ২টো টোস্ট, একটা ডিম দিয়ে বললাম, একটু চা বা কফি কিছু করে নাও নিজের জন্য। মেয়েটির মুখ দেখেই বুঝেছিলাম যে ও একটু ইতস্ত করছে। আরে, এটা তো তোমারও বাড়ি। আমি কতটুকু থাকি বলো? তুমি সারাদিন ঘরের এত কাজ করো, ঘর গুছিয়ে রাখো। তোমার যখন যেটা ইচ্ছে করে সেটা বানিয়ে খেয়ে নিও। কথাগুলো বলা মাত্রই মেয়েটা ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। মেয়েটা মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল। প্রায় ৫ মিনিট পর চায়ের কাপ নিয়ে টেবিলে এসে বলল, টোস্ট চেবাতে চেবাতে বলল, দুপুরে কি খাবেন আজকে? হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছ। শোনো, এরপর তুমি যাই রান্না করো একটু সিম্পল করো। না, না, রান্না তুমি খুব ভালো করো, কিন্তু আসলে রোজ এত ভালো মন্দ খেয়ে আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আমি খাবার শেষ করে উঠে পড়ার আগেই ও উঠে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে সুন্দর গন্ধ ভেসে আসে। অন্যদিনের মতো আজ নয়না রান্না করেও বাড়ি যায়নি। আমি স্নান সেরে খাবার খেয়ে বেরোনোর সময়ও ওকে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ, পরে যাব। আপনার কয়েকটা জামা নোংরা হয়েছে, সেগুলো ধুয়ে চলে যাব। আমিও আর কোনো কথা না বাড়িয়ে স্কুলে চলে গেলাম। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় পাড়ার মোড়ের ওষুধের দোকানে চ্যাটার্জি দিদার সাথে দেখা হলো। উনি আমাকে দেখে দাঁড় করিয়ে বললেন, তোমার বাড়িতে কি আজকে ওই কাজের মেয়েটা আসেনি? হ্যাঁ, এসেছিল তো। কেন বলুন তো? না, ওকে আজকে তোমার ঘর থেকে বেরোতে দেখিনি, তাই আর কি। আমি তো ভেবেছিলাম ওকে কাজে রাখবো, কিন্তু ওর সাথে তো কথাই হলো না। এ কি করে সম্ভব? ও তো একবার না একবার বাড়ি থেকেও বেরোবেই। তাহলে হয়তো দিদা এতটা খেয়াল করেনি। আচ্ছা, ঠিক আছে।
আমি ওকে বলে দেব ও যেন আপনার সাথে উপরে গিয়ে দেখা করে আসে। বেশ তাই করো। ওনার সাথে কথা শেষ করেই আমি বাড়ির রাস্তা ধীরে ধীরে হাঁটা শুরু করলাম।